হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে দালাল পতিতার কথাই একটু বলতে এলাম। তার অভিসন্ধিটা আমার কিন্তু মোটেও ভালো লাগে না। যেমন আমি যে ব্যাপারে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছি, আমি তো সেই ব্যাপারেই স্ট্যান্ড পয়েন্ট নিয়ে থাকবো। মানে আমার যাকে আমি সাপোর্ট করছি তাকে ভালোভাবে বুঝিয়ে নিয়ে তারপর তো সাপোর্ট করব। না আজকে একে ভালো লাগছে, কাল তাকে ভালো লাগছে, এইভাবে সাপোর্টিংটা পাল্টে যাবে। হ্যাঁ, হতে পারে, অনেক সময়ই হতে পারে, কিন্তু সেটা এত দিন লড়াই করার পর তারপর চেঞ্জ হলো বা চেঞ্জ হচ্ছে কি করে, সেটাই একটু আমার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তা সবারও নিশ্চয়ই মনে হচ্ছে আমি কার কথা বলছি, কি বলছি। হ্যাঁ, আমি বলছি পাল ফ্যামিলির কথা। যেই ফ্যামিলিটা কিনা এই দালালের একেবারে চক্ষুশূল ছিল, যে ফ্যামিলির মেয়েটাকে দিনে রাতে এই দালাল বসে বসে ধুইয়েছে তার নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব বাচন ভঙ্গিতে, নিজস্ব ভাষায় সেই মেয়েটিকে আজকে তার মনে হচ্ছে কোনো দোষ নেই, যা বলছে ঠিক বলছে, বা আহ, মেয়েটিকে এখন খুব তার ভালো মনে হচ্ছে। তা এইরকম ভালো মনে হওয়ার কারণটা কি, সেটাই একটু আলোচনা করতে গেলাম আমার ভিউয়ার্সদের সঙ্গে। কারণ এর ব্যাপারগুলো মানে অনেক দিনের ভিডিও, আমি এমন নয় যে কালকে এরকম একটা কোনো ভিডিও করেছে আজকে আমি বলতে এলাম, তা কিন্তু নয়। বেশ কয়েকটা ভিডিও যবে থেকে কিনা ওই বাবলিদি পাল ফ্যামিলির সঙ্গে রয়েছে বা তাদের হয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করছে, তবে থেকেই এই দালাল তার কথা বলার টোনিং, কথা বলার টপিকসটা একটু হলেও চেঞ্জ করেছে। এর পেছনেও কোনো অভিসন্ধি আছে কি না সেটাই আমার চিন্তা হচ্ছে যে এর পেছনে এর অভিসন্ধিটা কী। তাহলে কি হয়েছে সেটা একটুখানি আগে আলোচনা করে নিই। যেমন আমরা দেখেছি বাবলিদি তো সবসময় সমস্ত কাজের ওনার লাইভ রাখেন, কোনো ভিডিও সেভাবে করেন না, খুব একটা করেন না, কারণ লাইভে কোনো কিছু কাটছাট করা সম্ভব হয় না, মানে যেটাকে কিনা আমরা বলি এডিটিং, ডাইরেক্ট চলে আসে। সেই জন্য উনি ওই পন্থাটাকেই বেশি বেছে নিয়েছেন। তা সেই লাইভের মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে উনি পাল ফ্যামিলির মেয়েটির পাশে দাঁড়িয়ে তার যা ইচ্ছা সেইটা উনি দর্শকের সামনে তুলে এনেছেন, এবং সর্বোপরি ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়, কি করলে মেয়েটা ভালো থাকবে, হ্যাঁ, সেইটা উনি ওদের মুখ দিয়েই বলিয়েছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাস্তব। ওই মেয়েটা যদি তার স্বামীকে, যাকে ডিভোর্স এখনও দেয়নি, সেই দেবনাথ ফ্যামিলির ছেলেকে যদি এখনও মেনে নিয়ে, যদিও ওর মনে সেই ভালোবাসাটা এখনও রয়েছে, চলে যায়নি, আমরা বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা হয়তো এরকমই হয়, কিন্তু যেই ভালোবাসায় কোনো ভালো নেই, সেই ভালোবাসার কোনো দামও নেই। ওই ফ্যামিলিতে যদি এই পাল ফ্যামিলির মেয়েটা ফিরে যায়, ওই বিয়েটা যদি ও রাখতে চায়, আমার মনে হয় না, বা আমার মতো এরকম অনেকেরই মনে হয় না, হয়তো বাবলিদিরও মনে হয়নি যে এটা ওই পাল ফ্যামিলির মেয়ের পক্ষে ভালো হবে। এটা ওর ক্রমশ মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠবে আরও আরও। কারণ এর আগে যতবার আমরা দেখেছি কিছুদিন ঠিক থেকে তারপর আবার অশান্তি শুরু হয়, মানে ওই সম্পর্কটা ঠিক ওর ক্ষেত্রে কাজ করেনি। হতেই পারে সবার যে সব সম্পর্কটা সঠিকভাবে চলবে, এটা কোনো আমরা জোর দিয়ে বলতে পারি না। আর ওদের যা বয়স, সেই বয়সটা বিয়ের বয়সও ছিল না। কাজে এই বয়সেই মানুষ কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেয়, যেমন বিয়েটা ওরা করেছিল সেইভাবেই সেই সিদ্ধান্ত থেকেও আবার ভুল প্রমাণিত করে সেই সিদ্ধান্তটাকে ওরা আবার সেই সম্পর্ক থেকে বেরিয়েও আসতে চাইছে, অর্থাৎ ডিভোর্স চাইছে। তাহলে দেখো, সবই কিন্তু হঠকারিতার পরিচয়। এই সময়টা যদি মানুষ পার করে নিতে পারে নিজের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, তাহলে মানুষ কিন্তু মানে প্রতিটা ছেলেমেয়ের পক্ষে কিন্তু অনেক বেশি ম্যাচিউরিটি এসে যায়। এই ম্যাচিউরিটিটা এদের মধ্যে নেই, তার জন্যই ওই বিয়ের সিদ্ধান্ত এরা ফটাফট নিয়ে ফেলে। বিয়েটা এত সহজ জিনিসও নয়। মানুষ বিয়ে করার আগে, আমি বলবো যে যারাই বিয়ের কথা ভাবছো বা ভাবতে চলবে ভবিষ্যতে, আমি বলবো 10 বার কেন 100 বার ভাবো। কারণ বিয়েটা কোনো ছেলে খেলা নয়। যখন আমরা বিয়ের মতো একটা সম্পর্কে জড়াবো, শুধু দুজন তো জড়াবো না, দুজনের ফ্যামিলি এখানে জড়িয়ে যায়। সেই ফ্যামিলির বন্ডিংটা ভালো থাকা দরকার। ফ্যামিলির মেম্বাররা বিয়েটাকে ঠিকমতো মেনে নিয়েছে কিনা দেখা দরকার। তারপর সবার আগে তো দরকার দুজনের ইচ্ছা বা দুজনের সম্মতি, সেটা পুরোপুরি আছে নাকি। অর্থাৎ এই যে সম্মতিটা শুধু পারপাসলি নেই তো, না এটা নিঃস্বার্থ, এই জিনিসগুলো দেখা কিন্তু বিশালভাবে আমাদের কাছে প্রয়োজনীয় হয়ে পড়ে। তা বাচ্চা বাচ্চা মেয়েরা এগুলো কি করে বুঝবে? এগুলো একমাত্র তাদের পাশে দাঁড়িয়ে তাদের ফ্যামিলি মেম্বাররা যারা মাথার উপরে আছে, অর্থাৎ গার্জিয়ানরা, এইগুলো তাদের ডিসিশন নিতে হেল্প করতে পারে। হ্যাঁ, জোর করে বা কি বলে বকাবকি করে কিন্তু এখানে কিছু হবে না। এদেরকে কনসিকোয়েন্সগুলো বোঝাতে হবে। অর্থাৎ যে বয়সের যে জিনিসটা সিদ্ধান্ত নিলে খারাপ হবে,
খারাপ সিচুয়েশান ভবিষ্যতে হতে পারে, কী কী সিচুয়েশান হতে পারে, সেইগুলোকে নিয়ে এদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। অর্থাৎ বোঝাতে হবে যে তোমরা যে ডিসিশানটা নিচ্ছ সেটা যেমন ভালো আছে, সেটা খারাপ দিকও আছে, তাহলে তোমরা সবটা নিয়ে চলতে পারবে তো। মানে খানিকটা হলেও এদের একটু ধাক্কা দিতে হবে, যাতে এরা ভেতর থেকে জিনিসটা রিয়েলাইজ করে এবং বিয়ে নামক সিদ্ধান্তটাকে একটু ভেবে নিতে পারে। কারণ বিয়ে এত সহজ জিনিস নয়। আমাদের তো এখন এই বয়সে বসে মনেই হয়, দীর্ঘ 24 বছর হয়ে গেল বিবাহিত জীবন, আজও মনে হয় সব কিছু যেন ঠিক করে উঠতে পারিনি, অনেক ভুল ত্রুটি আমাদের মধ্যে রয়ে গেছে বা ছিল। হয়তো মনে হয় আবার প্রথম থেকে শুরু করলে হয়তো বা জিনিসটা আরও ভালো করতে পারতাম। মানে একটা জার্নি, জার্নিটা আমরা জানি খুবই সবার জীবনে খুবই কষ্টকর হয় প্রথম দিকে, তারপর আস্তে আস্তে জার্নিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি এবং এক সময় সেটা আমাদের অভ্যাস হয়ে যায়। আমি প্রথমে অনেক ভিডিওতে আমি বলেছি, বিয়েটাকে মানুষ ভালোবেসে করো না। হ্যাঁ, ভালো তো বাঁচতেই হবে, ভালো লাগতে হবে, তবে না বিয়ের সিদ্ধান্ত নেব। কিন্তু পরবর্তী জীবনটাকে বলে না, ওই অভ্যাস করে ফেলো। বউকে বলবো বরের অভ্যাস করে ফেলো, আর বরকে বলবো বউয়ের অভ্যাস করে ফেলো। মানে তোমাকে ছাড়া আমার চলবে না, এই জিনিসটা যতক্ষণ না দুজনের রিলেশনে আসছে ততক্ষণ কিন্তু টেকাটা খুব মুশকিল। যেমন আমার মনে হয় আমার বরের যেমন অনেক অভ্যাস আছে, সকালে উঠে আমার হাতে চা খাওয়া বা রান্নাগুলো আমি করে দেবো, তাতে মানে অন্যের রান্না ভালো খায় না এরকম ব্যাপার, বা কোথাও যাবে ড্রেসগুলো আমাকেই বার করে দিতে হবে, বা কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়া, সেই ক্ষেত্রে আমার সিদ্ধান্ত নেওয়া, এই যে জিনিসগুলো নিজের ইম্পর্টেন্সটাকে বাড়াতে হবে, এটা তৈরি করতে হবে সম্পর্কে, তবে সেই সম্পর্কটা টিকে থাকে। সেরকম আমার কাছেও আমার বরের অনেক প্রয়োজনীয়তা আছে। যেমন সবথেকে বড় কথা, ওই লোকটা যদি মাথার উপর না থাকতো আমি কোনো কাজই করতে পারতাম না অ্যাকচুয়ালি। মানে আমার সব কাজে আমার বন্ধুর থেকেও বেশি আমার পাশে থাকে। এই পাশে থাকা জিনিসটা না খুব নির্ভরশীলতার একটা ইঙ্গিত দেয়। এই জিনিসগুলো বুঝতে পারছো আশা করি। আমি প্রতিটা ছেলে মেয়েকে বলবো এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবতে, যারা দেখছো আমার ভিডিওটা, অল্প বয়সী হোক বা একটু বয়সী হোক, যারা বেশি বয়সী বা বিয়ে হয়ে গেছে তাদের তো আর কি বলার নেই কিছু, যারা আনম্যারিড তারা একটু ভেবে দেখো জিনিসগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি। যাই হোক, আমি বাবলিদির কথা বলছিলাম, ওখানে চলে আসি। তা উনি যে ডিসিশনটা নিয়েছিলেন, মানে রিমি নিয়েছিল এবং উনি সাপোর্ট করেছিলেন, সেটা কিন্তু আমরা সবাই জেনে খুশি হয়েছিলাম। কারণ এটাই ওই মেয়েটার পক্ষে খুব ভালো ছিল, কারণ ওরও বাঁচার অধিকার আছে না স্বাধীনভাবে, ওই ফ্যামিলিতেও ভালো থাকবে না, আমরা দেখেছি। তা ওদের দোষও বলছি না, দেখো দুজনের এটা একটা হয়তো মানে কি বলবো, ওদের কপাল খারাপ যেটা এই জিনিসটা সম্পর্কটা ফোকাস করলো না, হতেই পারে। যাই হোক, দুজনের অল্প বয়স, একটা ভুল করেছে, বিশাল বড় ভুল করেছে, কিন্তু সেটাকে যদি ওরা ওভারকাম করে নিতে পারে হয়তো ভবিষ্যৎটা আরও সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, সেই সম্পর্ক বা সেই সিদ্ধান্তটাকে কিছু লোক খুব খারাপ ইঙ্গিতে অন্য লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার জন্য কিছু ঝামেলা দেখা দিয়েছে ওই পাল ফ্যামিলিতে। মানে মেয়েটার মায়ের মনে কিছু সমস্যা দেখা দিয়েছে। দেখো, এই কন্ট্রোভার্সি হলেই মানুষ সেগুলোকে দেখে, বা ওরা দেখতো যেটা কিনা ওদের ফ্যামিলিতে বহুদিন ধরেই ঝড় তুলছে, সেটাই হয়েছে। কাজেই বাবলিদি এর মধ্যে জাস্ট একটা ফেসে যাওয়ার মতো ব্যাপার হয়েছিল, এবং সেটাকে ক্লিয়ার করতে উনি দৌড়ে এসে আবারও লাইভ করেন, এবং লাইভে কী কী হয়েছে আমরা সবাই দেখেছি। ঠিক আছে, এখন আমি বলবো ওই দালাল পতিতা কীভাবে নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করছে। ও এখন ওই মেয়েটির পাশে দাঁড়াবার চেষ্টা করছে, যে মেয়েটিকে কিনা ও কোনোভাবেই ওই দেবনাথ ফ্যামিলিতে কোনোদিন রাখতে চায়নি এক সময়। এমনভাবে তার প্রেস্টিজ ধুয়ে মুছে শেষ করে দিয়েছে যে কিনা মেয়েটা একসময় নিজের সুইসাইড করার জন্য অ্যাটেম্প অবধি নিয়েছিল। এটা আমরা সবাই জানি, ওয়াইটিতে যারা আছি, যারা এই ঘটনাগুলো নিত্যদিন দেখি, তারা মোটামুটি সবাই জানি যে কিভাবে এদের পেছনে একসময় এই মহিলা লেগেছিল। এবং আজ সে বিড়াল তপস্বী হয়ে বসতে চেষ্টা করছে, বলছে যে একজন মানবাধিকার কমিশনের মেম্বারকে নিয়ে এসে তার লাইভে বসিয়ে বলছে বাবলিদির বিরুদ্ধে নানান রকম কথা, বাবলিদির অসম্মান করার চেষ্টা করছে, সিদ্ধান্তটাকে প্ররোচিত করার চেষ্টা করছে, এবং সর্বোপরি ওই মানবাধিকার কমিশনের মহিলাকে দিয়ে উনি বলাবার চেষ্টা করলেন আর কি। আমরা দেখতেই পেলাম যে ওনারা বলছেন যে পাল ফ্যামিলির ওই মেয়েটাকে ওই দেবনাথ ফ্যামিলিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। এটা কি হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরা যেটা চাইবে আর ওনারা সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে নিজেদের ইমেজটা নিজেদের নয়, নিজের ইমেজটা পরিষ্কার করার চেষ্টা করছে এই মহিলা, মানে ওই দালাল পতিতা। উনি কি অন্যরকম কিছু ইঙ্গিত দিচ্ছেন? মানে উনি কি নিজের স্টেটাসটাকে আরও হাই করার চেষ্টা করছেন, না পুরনো ইমেজটাকে ক্লিয়ার করা, ধুয়ে মুছে গঙ্গা জলে পরিষ্কার করার চেষ্টা করছেন? এটা সম্ভব নয়, এটা অন্তত আমরা হতে দেব না। যে অন্যায়ে একটা সংসার ভেঙে গেছিল, সেই অন্যায় দিয়ে আবার নতুন করে অন্যায় করতে দেব না। কারণ এই মেয়েটা এখনও শেষ হয়ে যায়নি দেখে এরা পুরোদমে মেয়েটাকে শেষ করার চেষ্টা করছে, এবং যার পর নাই উঠে পড়ে লেগেছে।
হ্যাঁ, এর মধ্যে আরেকটি মেয়েও ইনক্লুডেড, তার ফ্যামিলি, মজুমদার ফ্যামিলি, আমরা সবাই জানি। যদি খুব না ভুল করি, ঈশানীদের ফ্যামিলি টাইটেল যদি বা ভুল করি, একটু তোমরা আমায় শুধরে নিও, তো ওটা আমার মনে পড়ছে না, ঈশানীর কথা বলছি। ওর মা চায় না কোনোভাবেই এই ডিভোর্সটা হোক, মানে পাল ফ্যামিলির ওই মেয়ের সাথে দেবনাথ ফ্যামিলির ছেলে, কারণ সেই মায়ের ভয় রয়েছে তার মেয়ে হয়তো এই ডিভোর্সের পর ওই ছেলেটিকে গিয়ে বিয়ে করবে, যে কিনা দেবনাথ ফ্যামিলির ছেলের প্রথম স্ত্রী এক সময় ছিল এবং যার ডিভোর্স অলরেডি অনেক দিন আগে হয়ে গেছে। তাহলে বুঝে দেখো, একটা ছেলের যার এখনও সেভাবে বিয়ের বয়সই হয়নি, আমরা এই 24-25 বছরটাকে কোনোভাবেই বা 26 বছরটাকেও কোনোভাবেই কোনো বিয়ের বয়স বলে ধরি না। একটা ছেলের পরিণত প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ে মানে দাঁড়িয়ে সঠিকভাবে চাকরি বাকরি করে কেরিয়ারটাকে গুছিয়ে বিয়ে করতে মিনিমাম 28 থেকে 30 বছর লেগে যায়, খুব কম হলে। আর একটা মেয়ের মিনিমাম আমাদের মতে 24 বছর ছাড়া বিয়ে করাটা মোটেও ঠিক না, যতই সেই 18 আর 21-এর গল্প হোক না কেন। এখনকার দুনিয়াটা অনেক বেশি আরও কম্পিটিটিভ, কাজে এই অল্প বয়সে বিয়ে করলে কেরিয়ার কি সেভাবে তৈরি হয়? একটা 24 বছরে কি একটা ছেলে বা মেয়ের কেরিয়ার সেভাবে তৈরি হয়? জানি না। কাজেই ওই বয়সটা মোটেও উপযুক্ত না। আর সেই বয়সে ওই ছেলেটার দুটো বিয়ে এবং একটা ডিভোর্স হয়ে গেছে, আবার আরেকটা ডিভোর্সের প্রসেসিং চলছে। ভাবো মানে কতটা গাছ পাকা হলে এরকম ছেলে বাজারে পাওয়া যায়। হ্যাঁ, ওই এর জন্য ফ্যামিলিকেই দোষ দেবো, যে ফ্যামিলিতে ছেলে এতবার বিয়ে করে বা মেয়েদের বাড়িতে যাতায়াত এবং ডিভোর্স খেলা চলে, সেই ফ্যামিলির বাবা মা কী করছে? হ্যাঁ, আমাদের তো ফ্যামিলিতে যদি এরকম কোনো সময় হবে তো নাই, ছেড়ে দাও, যদি হয় এরকম ছেলেকে তো আমরা বাড়িতেই রাখতাম না, জাহান্নামে যাও, সম্পর্ক রাখারই ব্যাপার নেই। আর মেয়ের বাবা মা সব জিনিসটাকে নিয়ে ছেলের পাশে দাঁড়াবার চেষ্টা করছে, ছেলের ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গোড়ায় যার গলদ তার ভুল কী করে শুধরাবে? তাই ভুল শোধরানোটা প্রথম জীবনেই করতে হয়। ভুল করে ভুল শোধরাবো কী করে? হ্যাঁ, এখন কিছু করার নেই, এখন জিনিসটাকে আমাদের বাবলিদির কথায় কন্ট্রোভার্সির বাইরে নিয়ে আসতে হবে, সেটাই করার উনি চেষ্টা করছেন। আর এই দালাল পতিতা চেষ্টা করছে এই ঘটনার মধ্য দিয়ে নিজের ইমেজটাকে ক্লিয়ার করতে এবং ওই মেয়েটাকে আবার নতুন করে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। একদিকে যেমন ঈশানীর মাও তার দিক দিয়ে সঠিক, মানে উনি ভাবছেন এটা না হলে ওনার মেয়ে বেঁচে যাবে। তা আমি ওনাকে আমার দর্শকদের থ্রু বলবো যে এইভাবে কোনো মেয়েকে বাঁচানো যায় না। আরেকটা মেয়ের বলিদান দিয়ে নিজের মেয়েকে বাঁচানোর চিন্তা করাটা আপনার ভুল। নিজের মেয়েকে বোঝান ওই ছেলেটার কি কি খারাপ, বা ওই ছেলেটার সঙ্গে থাকলে আপনার মেয়ের কতটা খারাপ হবে, এইটুকু শুধু বোঝান। তারপরেও যদি না বোঝে আপনি ছেড়ে দিন, কি দরকার এইসব ছেলে মেয়ে যারা অবুঝ হয়, বুঝতে চায় না, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, তাদের রাস্তায় তাদের ছেড়ে দিন, কারণ ঠোক্কর না খেলে এদের হবে না, বুঝেছেন? অল্প বয়সে হাতে টাকা পাওয়া যেসব ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে যায় তাদের সামলানো খুব মুশকিল, এবং বলে না ওই এদের বাবা মাও একসময় এদের সঙ্গেই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। যাই হোক, বাবলিদির পক্ষে আমরা আছি, বাবলিদির প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কাজেই কোনো একজন দালাল এসে সে তার এজেন্ট দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করবে, এইসব চেষ্টা বিফলেই যাবে। আমরা যেটা সত্য বা যেটা মনে করব আমরা ঠিক, আমরা তাকেই সমর্থন করব এবং তার হয়েই বলবো, ঠিক আছে? ওই দালাল পতিতা যে কত সংসার এক এক করে ধ্বংস করছে, একটা সংসার ধ্বংস হয়ে গেছে তাকে শুধরাবার চেষ্টা করছে, তাহলে আমি বলি এখনও তো টিনার সংসারটা সেভাবে ভাঙেনি, তাকে বাঁচাবার চেষ্টা কর না, তাকে বাঁচাবার চেষ্টা কর। ওই মানবাধিকার কমিশনের লোকটাকে, মহিলাকে নিয়ে গিয়ে ওই তোর ভাইয়ের সংসারটাকে জোড়া দেওয়ার চেষ্টা কর। ওই ডিভোর্সটা তো এখনও হয়নি, করলে হয়তো সব কিছু বসিয়ে একসাথে বসিয়ে মীমাংসা করলে হলেও হতে পারে, বা কোনো মিউচুয়ালি কোনো একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, ডিসিশন হলেও হতে পারে। সেটা না করে যেটার যে ঘটনার শেষ হওয়াটা জরুরি বা যে ঘটনাটা প্রায় শেষের পথে, এখানে মেয়েটার একসাথে হলে বাঁচার সম্ভাবনাই কমে যাবে, সেইখানে উদ্যোগ নিয়েছে কিভাবে সংসারটাকে জোড়া লাগানো যায়, কিভাবে মেয়েটাকে শেষ করে ফেলা যায়। এর টার্গেটই কোনো মেয়েকে বাঁচতে দেবো না। নিজের সংসার নিজে টেকাতে পেরেছে, নিজে সংসার কথা বলে যায়, নিজের ছেলে এর সংসারে থাকে, নিজের ছেলে বউকে নিজের সংসারে এনে আগে দেখা, তারপর সংসার টেকাবার মতো মহান বলি নিজের মহান মুখ দিয়ে বল। ওকে, তাহলে আমার দর্শকদের এটুকুই বলার ছিল। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।